আসসালামু আলাইকুম। ইংরেজিতে যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আজে বাজে ভিডিও না দেখে পুরো 1 ঘন্টা এই ভিডিওটি দেখুন। এখানে থাকছে ইংরেজির যে কোনো পার্টের বিশ্লেষণমূলক বাংলা ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান। শুরু করছি। কোনো প্রশ্নে যখন মেনি থাকে তখন আমরা ভেবে নেই যে এটা হচ্ছে প্লুরাল ফর্মে হবে, এটার ভার্বটাও প্লুরাল হবে। কিন্তু মেনির সাথে যখন এ অথবা এন বসে তখন তার সাথে যেই সাবজেক্টটা বসে সেটা অনুযায়ী ভার্ব হয়। যেমন মেনি এ ম্যান, এখানে হচ্ছে ম্যান হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও গ্রহণ করবে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব আছে একটি, সেটি হচ্ছে হ্যাজ। মেনি এ ম্যান হ্যাজ কাম টু সাচ টেম্পটেশন। এখানে আরো দুইটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে দুটি শব্দ, সাক্কাম এবং টেম্পটেশন। সাক্কাম শব্দটির মিনিং হচ্ছে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, মানে হচ্ছে কোনো কিছুতে নিমজ্জিত হওয়া। অন্যদিকে টেম্পটেশন শব্দের অর্থ হচ্ছে প্রলোভন। পরের প্রশ্নটি আমি যাচ্ছি। দ্য মিটিং ড্যাশ পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার জন্য সভা স্থগিত হয়েছে বা মুলতবি হয়েছে অথবা বিলম্ব হয়েছে। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, কোনো মিটিং কিন্তু নিজে নিজে সে মুলতবি হতে পারে না, এটা হচ্ছে সবার সদস্য দিয়ে মুলতবি হয়। তাহলে অবশ্যই এখানে হবে আপনার হ্যাজ বিন পোস্টপোন্ড। যেহেতু অন্যের দ্বারা এটা পোস্টপোন হয়েছে সেজন্য এটা প্যাসিভ ফর্মে হবে। পরবর্তী দেখেন একটি সুন্দর নিয়ম, 1/3 অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখন অনেকেই হচ্ছে এখানে কনফিউজ হয়ে যান, 1/3 থাকলে এবং পরবর্তীতে যখন প্লুরাল সাবজেক্ট থাকে তখন ভার্বটা কি গ্রহণ করবে। 1/3 এটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। 1/3 এটা হচ্ছে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটি হচ্ছে আনকাউন্টেবল। এরপরে যদি সিঙ্গুলার নাউন হয় তখন সিঙ্গুলার ভার্ব বসবে এবং প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্বে বসবে। তাহলে এখানে আমাদের নাউনটা কি দেখেন প্লুরাল ফর্মে আছে, তাহলে অবশ্যই এখানে প্লুরাল ভার্ব বসবে। তাহলে আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে যদি স্টুডেন্টস এর জায়গায় স্টুডেন্ট হতো তখন এখানে ইজ হতো। Neither Sophia nor I dash capable of solving the problem. এখানে নিয়মটা হচ্ছে নেইদার নর আইদার অর। আচ্ছা, নেইদার নরের ব্যবহারের ক্ষেত্রে সবসময় দ্বিতীয় যে সাবজেক্টটি আছে, দ্বিতীয় সাবজেক্টটি কোনটা দেখেন, সুফিয়া হচ্ছে প্রথম সাবজেক্ট, নরের পরে হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এখানে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আই। আয়ের সাথে আমরা জানি ভার্ব বসে হচ্ছে এম, তাহলে নেইদার সুফিয়া নর এম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। মূল জিনিসটা যেটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে নেইদার এবং নরের ব্যবহারের ক্ষেত্রে সবসময় দ্বিতীয় যে সাবজেক্টটি আছে সেটি অনুযায়ী ভার্ব বসবে। চলুন তাহলে দু একটা প্র্যাকটিস করে নেই। আইদার ইউ অর আই, আইদার ইউ অর আই, এখানে দ্বিতীয় যে সাবজেক্টটি হচ্ছে সেটি হচ্ছে আই, তাহলে এখানে অবশ্যই হবে এম। নেইদার রহিম নর করিম, এখানে কিন্তু রহিম করিম দুইটাই হচ্ছে এখানে মোটামুটি সমান, তাহলে করিম ইজ কোয়ালিফাইড ফর দ্য অ্যাডমিশন। পরের সেন্টেন্সটি দেখেন, দ্য ভার্চুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি রিরাইট দ্য ওয়ার্ড। এখানে কোন ওয়ার্ডটি বসবে? ভার্চুয়াস। ভার্চুয়াস মানে হচ্ছে পূর্ণবান, ধার্মিক বা নিষ্পাপ, যেটাকে বলা হয় আপনার চরিত্রবানও বলা যায়। এখানে ভার্চুয়াস এটি হচ্ছে প্লুরাল ফর্মে আছে, মানে চরিত্রবানগণ অথবা চরিত্রবান যারা সবাইকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে আর। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। যেমন আমরা প্রায় সময় দেখে থাকি একটা সেন্টেন্স রিচ, মানে সকল ধনীদের বোঝানো হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর ব্যবহার করে থাকি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। যেহেতু আমরা সবগুলো টপিকই হচ্ছে টাচ করব, সেহেতু এখন আমরা কয়েকটা প্রিপোজিশন দেখে আসি। দেখেন মূলত এই ভার্বটি হচ্ছে বিলিভের সাথে কি বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটি নিয়ে। শি বিলিভস ইন গোস্ট,
মানে সে ভূতে বিশ্বাসী বা ভূতে বিশ্বাস করে, তাহলে বিলিভের সাথে ইন ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে বিশ্বাস। পরবর্তীতে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা ভার্বটা হচ্ছে প্রিভেন্ট। আমরা জানি প্রিভেন্ট শব্দের অর্থ বিরত বা বিরত থাকা। প্রিভেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ফ্রম, যার অর্থ হচ্ছে বিরত থাকা। ডো নট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং, আমাকে যেতে বারণ করো না বা বিরত রেখো না। তারপরে যে ভার্বটা দেখেন পারসিস্ট। পারসিস্ট মানে হচ্ছে লেগে থাকা, অথবা এর আরেকটি অর্থ হতে পারে যে নাছোড় বান্দা। যেমন এখানে দেখেন হি পারসিস্ট, পারসিস্টের সাথে ভার্ব বসে হচ্ছে ইন, প্রিপোজিশন ইন বসবে, পারসিস্ট ভার্বের সাথে ইন প্রিপোজিশন বসবে, যার অর্থ হচ্ছে নাছোড় বান্দা ভাবে বা স্থায়ীভাবে অবিরত ভাবে লাগিয়ে থাকা। কেন? ডিস্টার্বিং মি, হি পারসিস্ট ইন ডিস্টার্বিং মি, সে নাছোড় বান্দা হিসেবে আমাকে বিরক্ত করেছিল। তারপরে দেখেন যে পরবর্তী যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে ডাইভ অথবা ডাইড নিয়ে। আমরা ডাইড নিয়ে অনেকগুলো প্রিপোজিশন জানি। যেমন অ্যাক্সিডেন্টে যখন কেউ মারা যায় তখন সেটা হয় বাই, যখন কেউ রোগে মারা যায় তখন হয় অফ, যখন দেশের জন্য মারা যায় তখন হয় ফর, যখন বেশি খেয়ে মারা যায় তখন হয় ফ্রম, কম খেয়ে যদি মারা যায় সেখানেও ফ্রম ব্যবহৃত হয়। তারপরে যখন কোনো ব্যক্তি শান্তিতে মারা গেল, দ্যাট মিনস সেখানে বলবে হবে ডাইড ইন পিস, মানে শান্তিতে মারা যাওয়া। আর কোনো দেশে যখন গাদায় গাদায় মানুষ মারা যায় একসাথে অনেক, তখন তার সাথে বসবে ও এফ এফ, অফ, ডাইড অফ। উই অল ট্রাস্ট ওভার হ্যাপিনেস। এখানে প্রশ্নবোধক আছে যে আসলে কি ওভার যে এখানে বসানো হয়েছে সেটা সঠিক কিনা। আসলে সঠিক নয়। উই অল ট্রাস্ট আফটার হ্যাপিনেস। ট্রাস্ট আফটার শব্দের অর্থ হচ্ছে আকুল আকাঙ্ক্ষা বা অনেক তীব্র আকাঙ্ক্ষা। কিসের জন্য? হ্যাপিনেসের জন্য, সুখের জন্য। টু হোস্টাইল কান্ট্রিজ। টু হোস্টাইল কান্ট্রিজ বলতে কি বোঝানো হয়? হোস্টাইল শব্দটির অর্থ হচ্ছে বৈরী সম্পর্ক। বৈরী সম্পর্ক মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন সম্পর্ক। তাহলে বুঝাই যাচ্ছে যে টু হোস্টাইল কান্ট্রিজ আর ইচ আদার্স এনিমি। তাহলে অপশনটি সি হচ্ছে এখানে সঠিক, একে অন্যের শত্রু। পরে যে সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে পড়ুন। অন দ্য ফার্স্ট ডে অফ দ্য প্রজেক্ট দ্য ম্যানেজার সেইড লেট আস গেট দ্য বল রোলিং। এখানে যে বলা হচ্ছে যে আপনার দেখেন লেট আস গেট দ্য বল রোলিং, এটি বলতে কি বোঝানো হচ্ছে? যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে প্রজেক্টের কাজটা শুরু করো অত্যন্ত উৎসাহ নিয়ে, অনেক উদ্যমে। তাহলে স্টার্টিং ওয়ার্ক উইথ ভিগর। ভিগর শব্দের অর্থ হচ্ছে উদ্যম বা উইথ ফুল এনার্জি। অ্যাট ড্রেগার্স ড্রন এর অর্থ কি? অ্যাট ড্রেগার্স ড্রন অর্থ হচ্ছে সাপে নেউলে সম্পর্ক, মানে সবসময় ঝগড়া লেগেই থাকে। তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সাপে নেউলে সম্পর্ক মানে হচ্ছে অন দ্য পয়েন্ট অফ ফাইটিং, মানে ঝগড়া অবস্থা, উদ্ধত অবস্থা বা সাপে নেউলে সম্পর্ক। প্রথমে খেয়াল করেন ফাইন্ড দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, এখানে আছে হি হার্ডলি নোজ দ্য বেসিক ইংলিশ গ্রামার। আচ্ছা, হার্ডলি শব্দটা এটা আসলে একটা নেগেটিভ শব্দ। এটার অর্থ হচ্ছে কদাচিৎ, মানে খুব কমই জানে। হার্ডলির যে সিনোনিমটা সেটা হচ্ছে স্কার্সলি, মানে হচ্ছে কদাচিৎ। হি হার্ডলি নোজ দ্য বেসিক ইংলিশ গ্রামার, এই অর্থ দ্বারায় সে বেসিক ইংলিশ গ্রামারের তেমন কিছুই জানে না। হোয়াট ডু ইউ মিন বাই আই টু আই? আই টু আই বলতে কি বোঝানো হয়? কারো চোখে চোখে চোখ রাখা মানে হচ্ছে কোনো কিছুতে সম্মত হওয়া। তাহলে এখানে হবে এগ্রিড। হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রিজ? বাই ডিগ্রিজ এর অর্থ হচ্ছে উত্তরোত্তর, মানে একটু একটু করে।
তাহলে বুঝেই যাচ্ছে স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ যখন আপনি কোনো কিছু করবেন তাহলে বুঝে যাচ্ছে এটা আপনি গ্রাজুয়ালি করছেন। তাহলে এখানে হচ্ছে স্লোলি, বাই ডিগ্রিজ মানে হচ্ছে স্লোলি বা স্টেপ বাই স্টেপ, একটু একটু করে। তারপরে দেখেন হোয়াট ডু মিন বাই C2 মানে হচ্ছে দেখতে। কোনো কিছু দেখতে মানে হচ্ছে আপনি কনসিডারেশন বা কনসিডার করা। তাহলে C2 দেখতে মানে হচ্ছে কনসিডারেশন 2। তারপরে এখানে দেখেন কিছু কমন ফ্রেজ আছে, যেমন হোল্ড অন। হোল্ড অন শব্দের অর্থ কি? হোল্ড অন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে আঁকড়ায়া ধরা, অথবা হোল্ড ফার্মলি মানে খুব শক্তভাবে ধরে রাখা। দ্যাট মিন্স আপনি লেগে আছেন। হোল্ড অন মানে হচ্ছে লেগে থাকা। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অন অ্যান্ড অন। অন অ্যান্ড অন এই ফ্রেজের অর্থ হচ্ছে ক্রমাগত, একটানা অথবা অবিরাম, যেটাকে আমরা বলি কনস্ট্যান্টলি। আচ্ছা, পরের যেই ফ্রেজটা সেটাতে যাই। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ বি ইন এ ফিক্স। বি ইন এ ফিক্স মানে হচ্ছে কোনো কিছুতে আপনি ঠেকে গেলেন অথবা ফাঁদে পড়ে গেলেন। বি ইন এ ফিক্স মানে হচ্ছে ফাঁদে পড়া বা ঠেকে যাওয়া, আটকে যাওয়া। মনে রাখবেন ভিডিওর শেষে কিন্তু আমি ছোট্ট একটি সুন্দর 20টি প্রশ্নের পরীক্ষা নেব, তাই পুরো ভিডিওর সাথেই থাকুন। এখন আমরা দেখব অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে মিল। আচ্ছা, কিসের মিল আমরা একটু এখন দেখলে বুঝতে পারবো। যেমন এখানে দেখেন দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ডিটোরিয়েট, তারপরে আরেকটা হচ্ছে ইমপ্রুভ। এই অ্যানালজি পারার জন্য আপনার যে টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে অন্তত আপনার শব্দের মিনিংগুলো জানতে হবে। যেমন ডিটোরিয়েট অর্থ হচ্ছে মানে ক্ষয়িষ্ণু, যেটা ক্রমেই খারাপের দিকে যায়, আর ইমপ্রুভ মানে হচ্ছে ভালোর দিকে যায়। তাহলে দুটো বিপরীত শব্দ। নিচে 4টা অপশন বা 5টা অপশন থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন অপশনটি প্রথমে হচ্ছে একটি শব্দ, তারপরে বিপরীত শব্দ। তাহলে চলেন আমরা মিনিংগুলো দেখে নিই। যেমন এখানে আছে রেকলেস, কেয়ারলেস, দুইটা হচ্ছে সিনোনিম। রেকলেস এবং কেয়ারলেস দুটোর অর্থই হচ্ছে বেপরোয়া বা বেখেয়ালি বা অসতর্ক। পরে দেখেন ইভানসেন্ট এবং এক্সিজেন্ট। ইভানসেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিলিয়মান, এক্সিজেন্ট মানে হচ্ছে অত্যাবশ্যক, যেটা এটার সাথে মিলছে না। অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে, আর ট্র্যাক্টেবল মানে হচ্ছে যাকে মানানো যায়। দুটো কিন্তু বিপরীত শব্দ। তারপরও আমরা পরবর্তীগুলো দেখি। যেমন হোপ মানে হচ্ছে আশা, হোন মানে হচ্ছে শান দেওয়া, যেটার সাথে মিলে না। ব্রেক মানে হচ্ছে ভেঙে ফেলা, আর ডেভিলেটেড মানে হচ্ছে দুর্বল করা, যেটার সাথে মিলে না। দুটোই হচ্ছে আপনার সিনোনিম। আচ্ছা, তাহলে আমরা একটা শব্দ পেলাম, সেটা হচ্ছে অবস্টিনেট এবং ট্র্যাক্টেবল, যার অর্থ হচ্ছে একগুঁয়ে বা অবাধ্য, এবং ট্র্যাক্টেবল যার অর্থ হচ্ছে বাধ্য। তাহলে দুটি বিপরীত শব্দ। তাহলে এটি হবে উত্তর। পরের যেই অ্যানালজিটা দেখেন, যেমন এস্থেটিক সমান অ্যাডমায়ার। এস্থেটিক শব্দের অর্থ হচ্ছে নান্দনিক অথবা সৌন্দর্য বোধ বিশিষ্ট অথবা শিল্প রুচি সম্মত। আর অ্যাডমায়ার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা, তারিফ করা অথবা মুগ্ধ হয়ে যাওয়া। তাহলে যা এস্থেটিক সেটা অ্যাডমায়ার করা হয়, যা এস্থেটিক যেটি নান্দনিক তাকে শ্রদ্ধা করা হয়, প্রশংসা করা হয় অথবা তারিফ করা হয়। এভাবে আপনার মিলাতে হবে অ্যানালজিগুলো। তারপরে যে শব্দটা দেখেন জিনিয়াস। জিনিয়াস মানে হচ্ছে প্রতিভা, যেটা সৃজনী ক্ষমতা বা আপনার সহজাত যেই বিশেষ দক্ষতা বা ক্ষমতাটা থাকে মানুষের মাঝে, যা জিনিয়াস তাকে অ্যাক্লেম করা হয়। অ্যাক্লেম শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে যেটা এস্থেটিক সেটাকে অ্যাডমায়ার করা হয়, যেটা জিনিয়াস তাকে অ্যাক্লেম বা প্রশংসা করা হয়। এখানে অন্যান্য যে শব্দগুলো, যেমন অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা, ইনসেন্স মানে হচ্ছে সুগন্ধ,
যেটাকে অ্যারোমা বলা হয়, সুবাস। রাইভালরি, রাইভালরি মানে হচ্ছে প্রতিপক্ষ। আর ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। পরের যে অ্যানালজিটা আমরা একটু দেখি, যেমন চুজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ সিমিলার রিলেশনশিপ টু দ্য গিভেন ওয়ার্ডস। আচ্ছা, এক জোড়া এমন শব্দ আমার খুঁজে নিতে হবে যেটা একই ধরনের সম্পর্ক দেখাচ্ছে বা ব্যাখ্যা করছে। যেমন দেখেন ফ্রুট, অ্যাপল, তাহলে এটার সম্পর্ক কিভাবে হয়? যেমন অ্যাপল হচ্ছে এক ধরনের ফ্রুট, আপেল হচ্ছে এক ধরনের ফল। তাহলে আমরা অপশনগুলো দেখি। স্পোর্ট, বাস্কেটবল, তাহলে বাস্কেটবল এক ধরনের খেলা, কিন্তু মিলে যাচ্ছে, পুরোপুরি মিলে যাচ্ছে। দেখেন আপেল এক ধরনের ফল, বাস্কেটবল এক ধরনের খেলা, তাহলে অন্য অপশনগুলো আমার দেখারই প্রয়োজন হচ্ছে না। তারপরে দেখেন অ্যাক্ট, স্টেজ, এর সাথে সম্পর্ক কি? অ্যাক্ট হচ্ছে নাটিকা বা অভিনয়, সেটি কোথায় করা হয় সে স্থানকে এখানে বোঝানো হচ্ছে। অ্যাক্ট করা হয় হচ্ছে স্টেজে, নাটিকা করা হয় মঞ্চে বা স্টেজে। তাহলে এখানে দেখেন যে অপশনগুলো আছে তার মধ্যে সুইমিং করা হয় কোথায়? পুলে, সুইমিং করা হয় পুলে। এখন আমরা কিছু কারেক্ট স্পেলিং এর প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষায় প্রায় সবসময় আসে। কমিশন, কমিশন শব্দটা একদমই কমন, কিন্তু অনেক সময় হচ্ছে অনেকেই ভুল করে থাকেন। যেমন এটা খেয়াল রাখার ব্যাপার হচ্ছে দুইটা এম থাকবে, দুইটা এস থাকবে, COMMISSION, কমিশন। পরের যে কারেক্ট স্পেলিংটা সেটা হচ্ছে ডিপথেরিয়া। আপনারা জানেন কিছু শব্দ একটু ব্যতিক্রম ভাবেই শুরু হয়, যেমন নিউমোনিয়ার আগে কিন্তু পি চলে আসে, সুনামির আগে টি চলে আসে, টি, সুনামি। নিউমোনিয়া মানে হচ্ছে পি, তারপর হচ্ছে আপনার নিউমোনিয়া, নিউমোনিয়া। আচ্ছা, এরকম হচ্ছে ডিপথেরিয়া। আমরা ডিপ, এখানে কিন্তু অতিরিক্ত একটা এইচ আছে যেটা উচ্চারিত হয় না, কিন্তু ঠিকই এখানে আছে, ডিপথেরিয়া, DIPHTHERIA, ডিপথেরিয়া মানে হচ্ছে কণ্ঠনালীর রোগ বিশেষ। তারপরে ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি বানানটা একদমই সহজ, VACANCY, ভ্যাকেন্সি। তারপরে দেখেন সাইকোলজি বানানটা, আমরা এটা মনে রাখতাম যে পিসি চলো যাই, যেমন পি দিয়ে শুরু হয়েছে, দেখেন নিউমোনিয়ার মতোই কিন্তু সাইকোলজি। তাহলে এখানে আমরা বলতে পারি যে পিসি চলো যাই, পিসি চলো যাই, সাইকোলজি, PSYCHOLOGY, সাইকোলজি। তারপরে যে শব্দটা ক্যাটালগ, ক্যাটালগ মানে হচ্ছে তালিকাভুক্ত করা অথবা তালিকা প্রস্তুত করা। আমরা মূলত তালিকাকে বুঝি যে ক্যাটালগ। তাহলে ক্যাটালগ বানানটা কোনটা সঠিক? সেটা হচ্ছে ক্যাটালগ, LOGUE, ক্যাটালগ। মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, যেটা ছাড়া আসলে কোনো এক্সাম সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এখন আমরা একটু বিস্তর আলোচনা করব সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। দ্য অ্যান্টোনিম অফ ফিকল, ফিকল শব্দের অর্থ হচ্ছে অস্থির, খামখেয়ালি, যেটা বারবারই পরিবর্তন হয়, অথবা মুভিং, যেটা নড়ছে। তাহলে এর বিপরীত শব্দ কোনটা? সেটা অবশ্যই হবে স্থির অথবা একদম অপরিবর্তনীয়। তাহলে এখানে দেখেন হুইমজিগেল, হুইমজিগেল শব্দের অর্থ হচ্ছে খামখেয়ালি। জেলাস শব্দের অর্থ হচ্ছে ঈর্ষাপরায়ণ। তারপর হচ্ছে অ্যাপাথি, অ্যাপাথি মানে হচ্ছে অনীহা, যেটা ফিকল ভার্বের সাথে তিনটার কোনোটাই যাচ্ছে না। অন্যদিকে ফার্ম, ফার্ম মানে হচ্ছে স্থির, একদম দৃঢ়। তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে এটা, যেহেতু ফিকল মানে হচ্ছে অস্থির আর এটা হচ্ছে স্থির। দ্য ওয়ার্ড বুলি, বুলি বলতে কি বোঝানো হচ্ছে? মজার একটি শব্দ, সেটা হচ্ছে এটা বলা যায় যে ভাড়াটে গুন্ডা অথবা খুব হইচই করে কাউকে হচ্ছে আপনার অনেক বেশি নির্মমভাবে পীড়ন দেওয়া। তাহলে এখানে দেখেন যদি ভাড়াটে গুন্ডা ভাড়া করা হয় তাহলে অবশ্যই সে কাউকে হচ্ছে ভয় দেখাবে এবং মারপিট করবে।
অথবা তাকে ব্যথা দিবে, কষ্ট দিবে, পীড়ন করবে। তাহলে এখানে দুইটা শব্দই হচ্ছে এর সাথে যায়, মাস্তানের সাথে, যেটা হচ্ছে ভয় দেখায় এবং হচ্ছে আপনার মারামারির একটি ব্যাপার থাকে। তাহলে হচ্ছে টু ফ্রাইটেন এবং টু হার্ট বুলি। পরে যে শব্দটা অ্যান্টোনিম অফ জাস্টিস, মূলত এটির প্রোনাউন্স হবে চাস্টাইজ, যার অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। তাহলে শাস্তি দেওয়ার বিপরীত শব্দ কিন্তু আমরা ধরে নিতে পারি, যেটা হচ্ছে পুরস্কৃত করা বা পুরস্কার দেওয়া। এর সাথে কিন্তু স্বাভাবিকভাবে হেল্প শব্দটাও যায়। যদি আমরা বলি জাস্টিস শব্দের মিনিং আরেকটা হয়, সেটা হচ্ছে কাউকে আপনার রিভিউ অথবা কাউকে তিরস্কার করা, শুধুমাত্র তিরস্কারই করা। কলিগদেরকে অনেক সময় তিরস্কার করা হয় কাজে স্লো হলে, সেক্ষেত্রে হচ্ছে বিপরীত শব্দ হবে হেল্প। পরে দেখেন আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে পাবলিশ। চা হয়েছে যে এর অপোজিট শব্দ কোনটি। পাবলিশের বিপরীত শব্দ পাবলিশ মানে হচ্ছে প্রকাশ পাওয়া। আর এখানে দেখেন যে শব্দগুলো আছে অ্যানাউন্স। অ্যানাউন্স মানে হচ্ছে প্রকাশ করা অথবা ঘোষণা করা। তারপরে আছে ডেজিগনেট। ডেজিগনেট মানে হচ্ছে কাউকে মনোনীত করা বা নামকরণ বা সংজ্ঞা বা আখ্যা দেওয়া। যে দুটি শব্দ পাবলিশ বা আপনার প্রকাশ করার সাথে যাচ্ছে না। প্রকাশ করার বিপরীত শব্দ যেটা হবে সেটা হচ্ছে সাপ্রেস। সাপ্রেস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু গোপন করা বা লুকিয়ে রাখা। পরের শব্দটি হচ্ছে কনফিউশন। কনফিউশনের যদি বেশ কিছু অর্থ আপনার জানা থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটির আনসার খুব সুন্দর করে দিতে পারবেন। আমরা জানি কনফিউশন শব্দের অর্থ হচ্ছে আপনার ধাঁধা বা আপনি বুঝতেছেন না, অথবা গোল পাকাচ্ছেন, এলোমেলো অবস্থা, অথবা আপনি স্থির না, অথবা আপনার কাছে ক্লিয়ার না ব্যাপারটা। কিন্তু এর আরো কিছু অর্থ আছে, যেমন হচ্ছে গোল পাকানো অথবা গোলমাল, তারপর হচ্ছে বিশৃঙ্খলা। চাওয়া হয়েছে কিন্তু সিনোনিম। তাহলে প্রথম শব্দটাই যেটা কেওয়াস, কেওয়াস শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। অন্যদিকে দেখেন যে শব্দগুলো আছে, পিস মানে শান্তি, অর্ডার মানে হচ্ছে ঐক্য অথবা নিয়ম, যেটা হচ্ছে একদম অর্ডারলি আমরা বলে থাকি। ক্লিয়ারিটি মানে হচ্ছে স্বচ্ছতা, যেটা কনফিউশনের বিপরীত শব্দ। তাহলে কনফিউশনের এখানে সিনোনিম হচ্ছে ক্যাওস। আরো দুইটা শব্দ যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, যেমন মিউটিং। ফোন আপনি যখন মিউট স্টাইলে রাখেন বা মিউট মোডে রাখেন তখন বোঝাই যাচ্ছে এটা সাইলেন্ট মোডে রেখেছেন। তারপরে বাই, এর সিনোনিম হচ্ছে আমরা জানি যে পারচেজ। দ্য ওয়ার্ড ভিজ। ভিজ শব্দের অর্থ হচ্ছে যেমন অথবা উদাহরণস্বরূপ। যেমন আমরা বলে থাকি, এটা অর্থ হচ্ছে কিন্তু উদাহরণস্বরূপ অথবা দ্যাট ইজ অথবা নেমলি। কোনো কিছুর এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষেত্রে ভিজ শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে দ্যাট ইজ। তারপরে দেখেন ট্রাঙ্কুয়েল। ট্রাঙ্কুয়েল ইজ দ্য অ্যান্টোনিম অফ হোয়াট। ট্রাঙ্কুয়েল শব্দের অর্থ হচ্ছে শান্ত বা একদম নীরব, শান্তি। আর এর বিপরীত শব্দ যেটা হয় সেটা হচ্ছে অশান্তি। তাহলে ক্ল্যামারাস। ক্ল্যামারাস মানে হচ্ছে বিশৃঙ্খলা অথবা অশান্তিপূর্ণ অবস্থা। বয়েস্টারাস মানে হচ্ছে হইচইপূর্ণ। রেস্টলেস মানে হচ্ছে অস্থির। তাহলে এই তিনটা শব্দই কিন্তু ট্রাঙ্কুয়েলের বিপরীত শব্দ। চাওয়া হয়েছে কিন্তু বিপরীত শব্দ। তাহলে অল অফ দিস। পরে যে শব্দটা দেখেন হেটেরোজেনাস। হেটেরোজেনাস মানে হচ্ছে ভিন্ন রকম, ভিন্ন রকম। দ্যাট মিনস নট সিমিলার। চাওয়া হয়েছে কি এটার অ্যান্টোনিম ভিন্ন রকম, তাহলে অবশ্যই একই রকম এর অ্যান্টোনিম হবে, তাহলে এটি হচ্ছে সিমিলার। পরে যে শব্দটা যেটার সিনোনিম চাওয়া হয়েছে নেবুলাস। নেবুলাস শব্দের অর্থ কি? নেবুলাস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন বা ক্লাউডি, যেটাকে বলা হয় মেঘাচ্ছন্ন। তাহলে এখানে চাওয়া হয়েছে সিনোনিম।
এই শব্দটার দুইটা উত্তর হবে, একটা হচ্ছে আনসার্টেন যেটা নির্দিষ্ট নয়, এবং আরেকটা হচ্ছে অ্যাম্বিগুইটি যেটা অস্বচ্ছ বা বোঝা যাচ্ছে না এমন। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, যার সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি, তাহলে এর বিপরীত শব্দ হবে সম্পদশালী, যেটা হচ্ছে ওয়েলদি। সিনোনিম অফ টেডিয়াস। টেডিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্লান্তিকর, বিরক্তিকর, অথবা যেটা দুরূহ। তাহলে টেডিয়াসের যে সিনোনিম সেটি হবে ডাল। ডাল মানে হচ্ছে মন্দ বা ক্লান্তিকর বা বিরক্তিকর। অ্যান্টোনিম অফ রিলিশ। রিলিশ মানে হচ্ছে আনন্দ, মানে আনন্দপূর্ণ, প্রমোদ। তাহলে এর বিপরীত শব্দ যেটা হবে একদম ঠান্ডা, তাহলে এটা হবে চিলড। চিল মানে হচ্ছে একদম ঠান্ডা, আর রিলিশ মানে হচ্ছে আনন্দ। সিনোনিম অফ এফেমারাল। এফেমারাল শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা ক্ষণজীবী, অল্প সময় স্থায়ী যেটা। তাহলে এর সিনোনিম হবে যেটা ট্রান্সিয়েন্ট। ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। An organization that people give money so that they can help other people. এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে মানুষের সাধারণত সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত হয়। দ্যাট মিনস নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেগুলোকে আমরা বলে থাকি চ্যারিটেবল অর্গানাইজেশন। তাহলে এটা হচ্ছে এক ধরনের চ্যারিটি অর্গানাইজেশন। প্লেজারিজম কি? প্লেজারিজম হচ্ছে অন্যের লেখা বা অন্যের লেখা রিসার্চ পেপার নিজের নামে চালিয়ে দেওয়া, যেটাকে বাংলায় একটি শব্দ, সেটি হচ্ছে, দেখেন আপনারা পরিচিত কিনা, বাংলা হচ্ছে কুম্ভিলক, মানে হচ্ছে অন্যের লেখা নকল করা। টেকিং সামওয়ানস আইডিয়াস উইদাউট অ্যাকনলেজমেন্ট, মানে রেফারেন্স না দিয়েই। দ্য বেস্ট কাইন্ড অফ রাইটিং ইজ ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ, সেটা কি? সেটা হচ্ছে ইডিওম্যাটিক। A closing speech in a play often delivered after the completion of the main action. আচ্ছা, একে বলা হয় আসলে ইপিলগ। ইপিলগ হচ্ছে যেটি হচ্ছে এমন একটি স্পিচ বা বক্তৃতা যা নাটক বা বইয়ের শেষে জুড়ে দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে এপিলগ। মিসোজেনিস্ট হেটস। মিসোজেনিস্ট বলতে বোঝানো হয় যে নারী বিদ্বেষী বা স্ত্রী বিদ্বেষী। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে a misogynist hates women. A process involving too much official formality, তাকে কি বলা হয়? যে প্রসেসের মাঝে অনেক ধরনের অফিসিয়াল ফর্মালিটি থাকে তাকে বলা হয় আমলাতান্ত্রিক জটিলতা। আর আমলাতান্ত্রিক জটিলতার ইংরেজি শব্দ হচ্ছে রেড ট্যাপিজম। রেড ট্যাপিজম মানে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, যেটাকে অন্য ভাষায় বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য, মানে ফাইল বন্দি রেখে ঘুষের জন্য বিভিন্ন প্রসেস মেনটেন করতে হয়। দ্য সারনেম ইন এ পারসনস বায়োডাটা রেফার টু হিজ অর হার, সেটা কি নির্দেশ করে? আমরা অনেকেই মনে করি যে এটা আসলে হচ্ছে নিকনেম, ডাক নাম, কিন্তু আসলে এটা অফিসিয়ালি বলা হয় এটাকে হচ্ছে ফ্যামিলি নেম, এ হেরিডিটারি নেম কমন টু অল মেম্বার্স অফ এ ফ্যামিলি। তারপরে যে দেখেন, সাপ্লাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গেল ওয়ার্ড ফর দ্য ফলোয়িং ফ্রেজ। আচ্ছা, a place where earth and sky seem to meet. আকাশ এবং জমিন একসাথে মিশে গেছে, এরকম মানে দৃশ্যকে আমরা যেটাকে বলি দিগন্ত, হরাইজন। Which of the following words is related to human body? হিউম্যান বডির সাথে আসলে যায় এখানে কোন শব্দটি? যেমন দেখেন এখানে কিন্তু শিরা
একটি শব্দ আছে, সেটা হচ্ছে ভেইন, VEIN। ভেইন মানে হচ্ছে ধমনী বা শিরা, যেটাকে আমরা আর্টেরিও বলে থাকি। অন্য অপশনগুলো কেন হলো না, চলুন দেখে আসি। ভেইন মানে হচ্ছে ব্যর্থ, ভেইল, VEIL, ভেইল মানে হচ্ছে পর্দা, ভ্যানাস, ভ্যানাস মানে হচ্ছে শুক্র গ্রহ, আর ভাইস, ভাইস মানে হচ্ছে আপনার খুঁত বা কলঙ্ক। The word ecological is related to what? Ecological আসলে এটা হচ্ছে বাস্তু সংস্থান সংক্রান্ত, তাহলে এটা অবশ্যই it is concerned with the environment। বাস্তু সংস্থান সংক্রান্ত মানে হচ্ছে environment related। পরের যেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমরা দেখতে পাচ্ছি, একটু পড়ুন। ওয়ান হু ইজ মোর ইন্টারেস্টেড ইন দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। আচ্ছা, অন্যের ভালোর জন্য যিনি অনেক বেশি হচ্ছে উৎসাহী থাকে, দেন ইন ওয়ানস ওন মানে নিজের চাইতে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পরার্থপর, কল্যাণময় অথবা পরহিত ব্রতী, যে হচ্ছে নিজের চাইতেও মানুষের কল্যাণের জন্যই নিজেকে ব্রত করে। তাহলে এর ইংরেজি শব্দটা সেটা হচ্ছে altruistic, altruistic। A word with the same pronunciation as another but with a different meaning, তাকে কি বলা হয়? আচ্ছা, এর মূলত বাংলা হচ্ছে একই ধ্বনি বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ, যাকে আমরা বলি হোমোনিম। হোমোনিম মানে হচ্ছে নানার্থ শব্দ বা ভিন্নার্থবোধক শব্দ, হোমোনিম, যার ধ্বনি একই রকম কিন্তু অর্থ ভিন্ন। Mythology. Mythology is the study of various beliefs about what? Mythology মূলত এটি হচ্ছে পৌরাণিক যে কাহিনী সমূহ, পৌরাণিক কাহিনী মূলত বেস হয়েছিল, যেগুলো মানুষের বিশ্বাস ছিল, সেখানে হচ্ছে দেব দেবী মানে গডস অ্যান্ড গডেসেস, দেব দেবীদের সম্পর্কে মাইথোলজি বা পৌরাণিক কাহিনী সমূহ বা পুরাণ শাস্ত্র লিপিবদ্ধ হয়েছিল। এখানে বোঝানো হচ্ছে মাইথোলজিতে মূলত হচ্ছে গড এবং গডেসেস উপরে যে বিশ্বাস, সেগুলোকে বোঝানো হচ্ছে। A story with animals as the main characters and a moral is called a what? A story with animals as the main character and a moral is called a fable. Fable শব্দের অর্থ হচ্ছে উপকথা বা লোককথা বা পৌরাণিক কাহিনী অথবা গল্প, যেটা মানুষের মুখে মুখে রচিত হয়। A person who looks to the bright side of life. এখানে হচ্ছে যে ব্যক্তি জীবনের ভালো জিনিসগুলোই শুধুমাত্র গ্রহণ করে অথবা প্রকাশ করে, তাকে বলা হয় অপটিমিস্ট। উইনস্টন চার্চিলের একটি বাণী আছেন, অপটিমিস্ট সিজ অপরচুনিটিজ ইন এভরি ডিফিকাল্টিজ, এ পেসিমিস্ট সিজ ডিফিকাল্টি ইন এভরি অপরচুনিটি। অর্থাৎ যে আশাবাদী সে সকল সমস্যার মাঝেও ভালো কিছুকে খুঁজে পায়, আর যে হতাশাবাদী তার কাছে অনেক সুযোগ আসে কিন্তু সে হাতছাড়া করে। আমার কাছে এই উক্তিটা খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে যে হচ্ছে সবসময় ব্রাইট সাইড অফ লাইফ নিয়ে আলোচনা করে তাকে বলা হয় অপটিমিস্ট বা আশাবাদী। অ্যান অবজেক্ট উইদাউট মুভমেন্ট। আচ্ছা, যেই বস্তুটি নাড়াচাড়া করে না তাকে বলা হয় স্টিল, মানে হচ্ছে অনর। দ্য সায়েন্স অফ হেরিডিটি। দ্য সায়েন্স অফ হেরিডিটি বলতেই বোঝানো হয় এটি হচ্ছে জেনেটিক্স। লেক্সিকোগ্রাফার, মূলত লেক্সিকোগ্রাফার হচ্ছে অভিধান রচনাকারী, যারা মানে যে হচ্ছে ডিকশনারি লেখে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। প্রথম প্রশ্নটাই দেখেন, হি রিচড হোম। তারপরে যে চারটা অপশন আছে এখানে দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আফটারের একটি ব্যবহার। বিফোর এবং আফটারের ক্ষেত্রে আমরা জানি আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তাহলে হি রিচড হোম আফটার আই হ্যাড লেফট।
পরের যে সেন্টেন্সটি একটু মনোযোগ দিয়ে পড়ুন। দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রো ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু পেশেন্টস। হিয়ার ব্রেক থ্রো ইজ হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ? আচ্ছা, ব্রেক থ্রো এখানে আমরা দেখতেছি একটা প্রিপোজিশনের পূর্বে এবং একটি আর্টিকেলের মাঝে সবসময় নাউন ব্যবহৃত হয়, নাউন বসে। তাহলে ব্রেক থ্রু হচ্ছে একটি নাউন। এডিকেট, দেখেন এখানে সিন্স আছে, সিন্সের ব্যবহার সেটি হচ্ছে সিন্সের পূর্বে আমরা জানি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তাহলে এডিকেট হ্যাজ পাস্ট। এখানে দেখেন যে শূন্যস্থানের পরে যে অংশটা আছে, দে আর গোয়িং টু ডু আফটার দিস ইজ আনসার্টেন। দে আর গোয়িং টু ডু, তাহলে অবশ্যই কোনো কিছু করতে যাচ্ছে। তাহলে হোয়াট দে আর গোয়িং টু ডু, তারা যা করতে যাচ্ছে, আফটার দিস ইজ আনসার্টেন, সেটা অনির্দিষ্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্টের সাধারণ যে অর্থটা সেটা হচ্ছে দক্ষ, আর এর অন্যান্য যে অর্থগুলো আছে কর্মদক্ষ, উপযুক্ত অথবা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। তাহলে এর সিনোনিমটা হবে এখানে প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে বিজ্ঞ বা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ, আচ্ছা এখানে সিনোনিম না, এখানে মূলত হচ্ছে এডজেক্টিভ চাওয়া হচ্ছে। এডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সান, সানের এডজেক্টিভ হচ্ছে সোলার। এখানে যদি মুনের এডজেক্টিভ চাওয়া হতো তাহলে সেটা হতো লুনার। লুনার মানে হচ্ছে চান্দ্র বা চন্দ্রাকার, আর সান মানে হচ্ছে সূর্য। সূর্যের এডজেক্টিভ হচ্ছে সৌর বা সূর্যজাত বা সূর্য সংক্রান্ত, সূর্য সম্বন্ধীয় যেটাকে বোঝানো হয়। হি টোল্ড দ্য স্টোরি, সে গল্পটি বলেছে। কিভাবে বলেছে? ইন এ নাটশেল। ইন এ নাটশেল অর্থ হচ্ছে সংক্ষেপে অথবা ইন শর্ট, মানে ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে সে গল্পটি বলেছে। মেনি পিপল, অনেক লোক কি করে? আচ্ছা, যেহেতু এখানে মেনি পিপল হচ্ছে সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট, তাহলে এরপরে একটি ভার্ব গ্রহণ করবে, যে ভার্বটিও হবে প্লুরাল। যেহেতু ভার্ব গ্রহণ করবে তাহলে এ এবং সি অপশন দুটো প্রথমেই হচ্ছে বাদ, কারণ ভার্ব আছে এখানে দেখেন দুইটি, তাহলে দুইটি থেকে কোনটি হবে? এখন আমাদের মিনিংগুলো জানতে হবে। দেখেন মাইগ্রেট শব্দের অর্থ হচ্ছে দেশান্তরে যাইয়া বাস করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বাস করা। মাইগ্রেট, মাইগ্রেটিং বার্ড আছে কিন্তু, যেগুলোকে আমরা বলে থাকি অতিথি পাখি। নির্দিষ্ট একটা সিজনে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলে আসে। তাহলে মেনি পিপল মাইগ্রেট ফ্রম ভিলেজেস টু দ্য সিটিজ ফর ওয়ার্ক। কিসের জন্য তারা আসে? ফর ওয়ার্ক, মানে হচ্ছে কাজের জন্য আসলে মাইগ্রেট হয় ভিলেজ থেকে সিটিতে। এখন কেন ডি অপশনটি হলো না? এমিগ্রেট, এমিগ্রেট মানে হচ্ছে আপনার নিজের যে বাসস্থান সেটা পার্মানেন্টলি বদলানো বা স্থান পরিবর্তন করা বা দেশান্তরী হয়ে যাওয়া, মানে এক দেশ থেকে অন্য দেশে পার্মানেন্টলি সেটেল হওয়া। তাহলে যেহেতু কাজের জন্য এখানে গেছে ভিলেজ থেকে সিটিতে, এটা অবশ্যই এখানে হবে মাইগ্রেট, নট ইমিগ্রেট। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। এখানে টেরিফিক বলতে কি বোঝানো হচ্ছে? এটা মূলত হচ্ছে একটা এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশনটা মূলত একটা পজিটিভ এক্সপ্রেশন। আমরা অনেক সময় কাউকে ভালো লাগলে এটা বলে থাকি ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস, দ্যাট মিনস ইউ লুক এক্সেলেন্ট। সামওয়ান হু ইজ ক্যাপ্রিশিয়াস ইজ, আচ্ছা যে ক্যাপ্রিশিয়াস, ক্যাপ্রিশিয়াস শব্দের অর্থ কি? ক্যাপ্রিশিয়াস শব্দের অর্থ হচ্ছে খামখেয়ালি অথবা চঞ্চল অথবা অনির্ভরযোগ্য। তাহলে অনির্ভরযোগ্য অথবা চঞ্চল যেই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে খামখেয়ালি থাকে, সে অবশ্যই যে কোনো সময় তার বিহেভিয়ার অথবা অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলতে পারে। তাহলে নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার, মানে খামখেয়ালি কখন? মানে আপনি একটা কমিটমেন্ট করলেন,
সেটা করলেন না, মানে সেটা রাখলেন না, তাহলে বোঝা গেল যে আপনি খামখেয়ালি। দ্যাট মিনস ইউ হ্যাভ চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর বিহেভিয়ার সাডেনলি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ মাস্কুলিন? এরকম আপনি যদি জেন্ডার আইডেন্টিফিকেশন করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটার ওয়ার্ড মিনিং জানতে হয়। যেমন মেয়ার, মেয়ার মানে হচ্ছে ঘটকি, যার যেই মাস্কুলিন জেন্ডার সেটা হচ্ছে স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন এটার বিপরীত শব্দ, মেয়ারের বিপরীত শব্দ হচ্ছে স্ট্যালিয়ন। যে এটা কিন্তু এখানে ফেমিনিন জেন্ডার, নট মাস্কুলিন। আমাদের বের করতে হবে মাস্কুলিন জেন্ডার। তারপরে পিলো, পিলো মানে হচ্ছে বালিশ। এটা তো আসলে ক্লিভ, যেটি আসলে মাস্কুলিনও না ফেমিনিনও না। পনি বলতে বোঝানো যায় হয় অল্প পানি অথবা খুব ক্ষুদ্রকায় ঘোড়া। কিন্তু লেড, লেড মানে হচ্ছে বালক বা খোকা, আর এর বিপরীত শব্দ যেটা হবে সেটা হচ্ছে LASS। লেস মানে হচ্ছে খুকি বা মেয়ে, তাহলে এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। তাহলে আমাদের চা হয়েছে মাস্কুলিন জেন্ডার, তাহলে অবশ্যই অপশনটা হবে বি, লেড মানে হচ্ছে বালক, যেটা মাস্কুলিন জেন্ডার। A man whose wife has died is called what? যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে কি বলা হয়? তাকে কমনলি বলা হয় উইডোয়ার। উইডোয়ার, উইডোয়ার মূলত হচ্ছে এর অর্থ হচ্ছে বিপত্নী। অন্যদিকে এখানে উইডো মানে হচ্ছে বিধবা। স্পিনস্টার, স্পিনস্টার মানে হচ্ছে চিরকুমারী বা অবিবাহিতা স্ত্রী। অন্যভাবে আবার কিন্তু বলা যায় বিয়ের বয়স পার হয়ে যাওয়া স্ত্রীলোক অথবা বয়স্কা কুমারীও বলা হয়। আচ্ছা, অন্যদিকে দেখেন যে ব্যাচেলর, ব্যাচেলর মানে হচ্ছে কুমার অথবা কুমারী। অ্যাপল, অ্যাপল মানে হচ্ছে আতঙ্ক বা ভীত শঙ্কিত হওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া বা ভীত হওয়া। এর সিনোনিম হচ্ছে ডিসমে। ডিসমে মানে হচ্ছে ভীত হওয়া বা শঙ্কিত হওয়া। অন্যদিকে দেখেন যে ডিসিভ, ডিসিভ শব্দের অর্থ হচ্ছে কাউকে ঠকানো, কারো সাথে প্রতারণা করা। কনফিউজ, কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া। সলিসিট, সলিসিট ইজ টু সিক মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। সলিসিট ইজ টু সিক। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ? আমরা জানি ডার্থ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব, দুর্ভিক্ষ অথবা দুষ্প্রাপ্যতা অথবা অপ্রাচুর্যতা, খুব কম পরিমাণে আছে এরকম। চা হয়েছে এর অপোজিট, মানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এরকম, তাহলে এর অপোজিট হচ্ছে অ্যাবান্ডেন্স। পরের প্রশ্নটা দেখেন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেন্স দ্য সেম। একই রকম থাকে ইন ইটস প্লুরাল ফর্ম, মানে সিঙ্গুলার অবস্থায় যা আছে প্লুরাল অবস্থায় ঠিক একই ফর্মে থাকে। তাহলে কোনটা? আমরা প্রথমে দেখি, যেমন ইন্টেনশন, এটা প্লুরাল হয় কিন্তু ইন্টেনশনস। থিসিস, এটারও প্লুরাল হয়, SES হয়। মাউস থেকে মাইস হয়, কিন্তু এয়ারক্রাফট সবসময় এয়ারক্রাফটই থাকে। তাহলে এটা সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে একই রকম ফর্মে থাকে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সের ডিটারমিনার কোনটা? যেমন আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আচ্ছা, যেহেতু নিউজকে আপনার ডিটারমাইন করছে নো দিয়ে, তাহলে এখানে নোই হচ্ছে ডিটারমিনার। I cannot stop him dash the press। আচ্ছা, আমরা জানি স্টপ ভার্বটা যেখানেই থাকবে এরপরে যদি আরেকটি ভার্ব আসে তাহলে এর সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দেখেন, I cannot stop him talking to the press। শুধুমাত্র টকিং হবে না, যেহেতু এখানে প্রেস আছে তাহলে টু দ্য প্রেস, প্রেসে কথা বলা থেকে আমি তাকে বারণ করতে পারিনি বা আটকিয়ে রাখতে পারিনি। ক্লিশাই, এর অর্থ হচ্ছে পদসমষ্টি অথবা বহু ব্যবহার করা জীর্ণ ভাব বা গতানুগতিক সস্তা পদসমষ্টি। তাহলে এর ইংরেজিতে যেটা হবে
an overused expression, often a metaphor of simile. মানে এমন পদ সমষ্টি যেগুলো আসলে বেশি বেশি ব্যবহার করার কারণে জীর্ণশীর্ণ হয়ে গেছে মানুষের কাছে, আসলে এটার খুব গতানুগতিক মনে হয়। অ্যাপারথাইড, এটি খুব চমৎকার একটি শব্দ, যেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য নীতি সম্পর্কে এটি বলা হয়। মূলত জাতি বিদ্বেষ বা বর্ণ বৈষম্য অথবা পৃথকীকরণ, যেটাকে বলা হয় আপনার ডিসক্রিমিনেশন। সাউথ আফ্রিকার সেই বর্ণ বৈষম্য নিয়েই মূলত এই শব্দটির আবির্ভাব। অ্যাপারথেইড অর্থ হচ্ছে ডিসক্রিমিনেশন। I have worked here. I have worked here since. Since এর নিয়মটা আমরা জানি যে প্রথমে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, পরবর্তীতে হয় আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সিন্স আই লেফট স্কুল, পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে হবে। চলুন তাহলে ছোট্ট একটা টেস্ট দিয়ে আসি, 20-30টা প্রশ্ন। আমি একটু সময় দিব যাতে আপনারা ভাবতে পারেন যে প্রত্যেকটা অপশনের উত্তর কি হবে। পরবর্তীতে আমি সাথে সাথে অবশ্য উত্তরও বলে দিব। তাহলে প্রথম প্রশ্নটা শুরু করছি। উই শ্যাল ডিসকাস ড্যাশ দ্য প্রবলেম। অনেক সময় আমরা বলে থাকি ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু ডিসকাস যে ভার্বটা সেটার সাথে কোনো ধরনের প্রিপোজিশন গ্রহণ করে না। তাহলে উই শ্যাল ডিসকাস দ্য প্রবলেম। পরে দেখেন একটি ফ্রেজ আছে ফিউ অ্যান্ড ফার বিটুইন। এর অর্থ কি? ফিউ অ্যান্ড ফার বিটুইন এর অর্থ হচ্ছে হ্যাঁ, রেয়ারলি, মানে হচ্ছে কদাচিৎ। দ্য গার্ল ইজ পপুলার ড্যাশ অল, কি হবে? পপুলার উইথ শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়। হুইচ অফ দ্য ফলোইংস ইজ সিঙ্গুলার। এই চারটা অপশন থেকে কোনটা সিঙ্গুলার এটা বের করতে হবে। একটু ভাবুন। আসুন প্রথমে আমরা দেখে নেই যে প্লুরাল কোনগুলো আছে। যেহেতু সিঙ্গুলার বের করতে হবে, আমরা জানি মাউসের প্লুরাল হচ্ছে মাইস, তাহলে এটা বাদ। ক্রাইসিস, ক্রাইসিসের প্লুরাল হচ্ছে ক্রাইসিস, তাহলে এটাও বাদ। আমরা জানি যে অপটিমাম, অপটিমাম এর প্লুরাল হচ্ছে অপটিমা, তাহলে এটাও বাদ। তাহলে বাকি থাকলে হচ্ছে নাইফ, নাইফ এখানে হচ্ছে সিঙ্গুলার, ছুরি। আর এর প্লুরাল ফর্ম হচ্ছে KNIVES, নাইফ। পরের প্রশ্নটা একটু দেখেন। অ্যাজ দ্য সান, আচ্ছা ড্যাশ, তারপর হচ্ছে আই ডিসাইডেড টু গো আউট। এখানে দেখেন যে পরবর্তী যে অংশটা আছে আই ডিসাইডেড, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আগের অংশটা যেটা সূর্যের একটা অবস্থানকে বোঝাচ্ছে সেটাও কিন্তু পাস্ট টেন্সেই হবে। তাহলে এখানে পাস্ট টেন্স আছে দেখেন ওয়াজ শাইনিং। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। যেহেতু রৌদ্র করজ্জ্বল দিন ছিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যাব। বোল্ট বলতে কি বোঝানো হয়? উত্তরটা কি হবে? হ্যাঁ, বোল্ড মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী। লেট আস মিট, আচ্ছা পরবর্তী দেখেন যে 8 o'clock। যেহেতু সময় আছে, আমরা জানি সময়ের আগে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। নো ওয়ান ক্যান ডিনাই, আচ্ছা কেউ প্রত্যাখ্যাত করতে পারবে না বা অগ্রাহ্য করতে পারবে না যে হি ইজ ক্লেভার, সে বুদ্ধিমান। আচ্ছা এখানে দুইটা উত্তরই কারেক্ট হবে, ডিনাই এবং ডিসকার্ড। ডিসকার্ড শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা বা প্রত্যাখ্যাত করা বা ফেলিয়ে দেওয়ার মতো এরকম। তাহলে এটা উত্তর দুইটাই হবে, সেটা হচ্ছে ডিনাই এবং ডিসকার্ড। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ টু গেট অ্যালং উইথ? একটু ভাবুন যে আসলে উত্তরটা কি হবে। টু গেট অ্যালং উইথ শব্দের অর্থ হচ্ছে খাপ খাইয়ে চলা, মানে হচ্ছে টু অ্যাডজাস্ট। পরের প্রশ্নটা একটু পড়ে নেন যে
The people who carry a coffin at a funeral are called. যারা হচ্ছে কফিন তুলে আপনার অন্ত্যেষ্টিক্রিয়াতে যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পল বিয়ারার। মৃতদেহ বহনকারী যারা তাদেরকে বলা হয় পল বিয়ারার। এই প্রশ্নটির উত্তর কি হবে একটু দেখেন। আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। আচ্ছা, এর প্যাসিভ ফর্ম হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। দিস ইজ ইম্পসিবল টু বি ডান। দে ট্রাভেল টু ঢাকা। আচ্ছা, কিভাবে? হ্যাঁ, পায়ে হেঁটে। দ্যাট মিনস অন ফুট, পায়ে হেঁটে। দ্য অ্যান্টোনিম অফ হারমোনি। হারমোনি শব্দের অর্থ হচ্ছে ঐক্য, মিল। আর এর বিপরীত শব্দ কি? হ্যাঁ, এর বিপরীত শব্দ হচ্ছে অনৈক্য বা অমিল। তাহলে ডিসকর্ড। ডিসকর্ড মানে হচ্ছে অমিল। পরের প্রশ্নটা একটু দেখেন। নেইদার মাতিন নর মাসুদ। আচ্ছা, আমরা জানি যে নেইদার এবং নরের ক্ষেত্রে দ্বিতীয় যে নাউনটি সেটি হচ্ছে প্রাধান্য পায়। এখানে মাসুম, মাসুদ, তাহলে এখানে হবে ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। নেইদার মাতিন নর মাসুদ ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। একটু ভালো করে দেখেন, আমি একটু সময় দিলাম যে আসলে এর কারেক্ট স্পেলিং কোনটা। মিশনারি অর্থ হচ্ছে ধর্মপ্রচারক বা প্রচারক বা প্রচার সম্বন্ধীয়। তাহলে ধর্মপ্রচারকের যে রাইট স্পেলিংটা সেটা হচ্ছে খ, মিশনারি। হি ওয়াচড দ্য বোট। আচ্ছা, দেখেছে। কিরকম দেখেছে? ফ্লোটিং ডাউন দ্য রিভার। আচ্ছা, কেন এখানে ফ্লোটিং হলো? একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অলরেডি একটা ভার্ব আছে ওয়াচ। ওয়াচ ভার্বটার পরে কোনো একটা সেন্টেন্সে পাশাপাশি যদি দুইটা ভার্ব বসে তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি হয়, তাহলে এটা হবে ফ্লোটিং। ইফ আই হ্যাড এ কাউ। আচ্ছা, দেখেন এটা হচ্ছে ইফ কন্ডিশনাল। ইফ আই হ্যাড এ কাউ আই উড কাল্টিভেট দ্য ল্যান্ড। যদি আমার একটি গরু থাকতো তাহলে আমি ফসল ফলাতে পারতাম। আরে ভাই, গরু থাকলেই ফসল ফলানো যায় না। আর অন্যদিকে অধৈর্য হলে ভালো কিছু করা যায় না। আপনারা যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন। ফ্রেন্ড ইজ টু ফো। ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে হচ্ছে শত্রু। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমী, আর এর বিপরীত শব্দ হবে দেশদ্রোহী বা দেশের প্রতি বিদ্রোহী যারা আছে। তাহলে এর সঠিক হবে হচ্ছে ট্রেইটর। ট্রেইটর মানে হচ্ছে বিদ্রোহী। খুব সুন্দর একটি শব্দ দেখব, সেটা হচ্ছে এক্সকালপেট। এক্সকালপেট শব্দের অর্থ হচ্ছে নির্দোষ প্রমাণ করা বা নিজেকে নির্দোষ প্রতিপন্ন করা অথবা কোনো দোষ থেকে খালাস পাওয়া। আচ্ছা, চাওয়া হয়েছে কি কারেক্ট অ্যান্টোনিম, তাহলে বিপরীত শব্দ। বিপরীত শব্দ যদি হয় এর অর্থ হচ্ছে নির্দোষ প্রমাণিত হওয়া, তাহলে বিপরীত শব্দ হবে দোষী সাব্যস্ত করা। তাহলে ব্লেম মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা। অন্যদিকে দেখেন অন্য যে শব্দগুলো আছে, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা, শেম মানে হচ্ছে লজ্জা, সেপারেট মানে হচ্ছে আলাদা। পরের প্রশ্নটা দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সিম্প্যাথি। সিম্প্যাথি শব্দের অর্থ হচ্ছে সহানুভূতি। তাহলে এর বিপরীত শব্দ কি হবে দেখেন। হ্যাঁ, একটু সময় দিয়েছি যাতে ভাবতে পারেন। দ্বিতীয় এখানে বিপরীত শব্দ হবে অ্যান্টিপ্যাথি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কারো প্রতি প্রতিযোগ, বিরোধিতা, বিরাগ, বিদ্বেষ বা অনাসক্তি। সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, মানে ওর প্রতি সহানুভূতিশীল না হওয়া, অ্যান্টিপ্যাথি।
এই স্পেলিংটা অনেক সময় আসে। সার্টেন এর স্পেলিং হচ্ছে, আপনি মনে রাখবেন সার্টেন শব্দ তো সবাই জানেন, সার্টেন এখানে কিন্তু আছে, এর আগে হচ্ছে এস সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট করা। খুব সিম্পল একটি প্রশ্ন, এর উত্তর হয়তোবা সবাই জানেন। শি ইজ MA ইন সোশিওলজি। MA মানে হচ্ছে মাস্টার অফ আর্টস। তাহলে এম এর আগে কি বসবে? আর্টিকেল বসবে এন, কারণ এম আমরা যখন উচ্চারণ করি তখন এর প্রথমেই কিন্তু এম মানে এরকম চলে আসে, এম এ আসে, তাহলে এ হচ্ছে আপনার ভাওয়েলের আগে হচ্ছে এন ব্যবহৃত হয়। ইন এ সেন্টেন্স দ্য মেইন ভার্ব মাস্ট ম্যাচ উইথ হোয়াট। সবসময় মেইন ভার্ব আসলে পার্সনের সাথে ম্যাচ করতে হবে। অ্যাডজেক্টিভ অফ পিপলের অ্যাডজেক্টিভ কি? পিপলের অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। পিপল মানে জনগণ, আর পপুলাস মানে হচ্ছে জনাকীর্ণ। সিনোনিম অফ সোবার শব্দের অর্থ হচ্ছে গম্ভীর, সংযত বা সংযমী। তাহলে এর বিপরীত শব্দ কোনটি হবে? হ্যাঁ, এর বিপরীত শব্দ দেখেন কি হবে। বিপরীত শব্দ কি চাওয়া হয়েছে সিনোনিম মানে প্রতিশব্দ। তাহলে এর প্রতিশব্দ হবে আর্নেস্ট। কেন আর্নেস্ট হবে? আর্নেস্ট শব্দের অর্থ হচ্ছে আন্তরিক, যার সিনোনিম হতে পারে আপনার কর্ডিয়াল, সিনসিয়ার অথবা পায়াস। তাহলে যেটি সোভারের সাথে যায়, যেহেতু সোভার শব্দের অর্থ হচ্ছে সংযমী। ইউ শুড পুট আপ ড্যাশ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন। এই ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে আপনাকে টলারেট করতে হবে। পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে ইজ টু টলারেট মানে সহ্য করা। A lost opportunity never returns. হারিয়ে যাওয়া সুযোগ আসলে কখনো ফিরে আসে না। এখানে লস্ট কি? আমরা জানি লস যে ভার্বটি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। তাহলে এখানে একটা নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, পার্টিসিপলও হতে পারে, দুটো জিনিস হতে পারে। তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা অ্যাডজেক্টিভেরও কাজ করে। আপনারা সবসময় মনে রাখবেন, একটা নাউনের পূর্বে যখন আরেকটা নাউন ব্যবহৃত হয় তখন সেটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে ওয়ার্ড ফর্মড ফ্রম এ ভার্ব অ্যান্ড ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন তাকে পার্টিসিপল বলা হবে। যখন কেউ বলে দ্য সেইং এনাফ ইজ এনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট, কি চাও, এটা আসলে এক ধরনের কনভারসেশনের মাঝেই মূলত ব্যবহার করা হয়। যখন কেউ বিরক্ত হয়ে যায় তখন বলে এনাফ ইজ এনাফ, মানে হচ্ছে সামথিং টু স্টপ। কোনো কিছু আপনি কথার মাঝে যদি বন্ধ করে দিতে চান বা এখানেই শেষ হওয়ার জন্য চান, তখন এনাফ ইজ এনাফ শব্দটি ব্যবহার করা হয়। হু ইজ কলিং মি, এটাকে আসলে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা জানি ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে বাই হোম ব্যবহৃত হয়, যেহেতু এখানে অবজেক্ট আছে মি, তাহলে সাবজেক্ট হবে কি আই। আচ্ছা, প্রথমে বাই হোম ব্যবহার করি, বাই হোম, তারপর হচ্ছে আই এর সাথে অবশ্যই এম ভার্বটি গৃহীত হয়। যেহেতু এখানে ইজ আছে তাহলে হচ্ছে আই এর সাথে হবে এম, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি যে বিইং ব্যবহৃত হয়, তারপর হচ্ছে কলিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। বাই হোম এম আই বিইং কল্ড। An extra message added at the end of a letter after it is signed is called what? এটা আসলে বইয়ের উপসংহারে লেখার পরে যে সংযোজিত অংশ, যেটাকে পুনশ্চ বলা হয়। মূলত এর ইংরেজি শব্দটা হচ্ছে পোস্টস্ক্রিপ্ট, অর্থ পুনশ্চ।
দ্য ওয়ার্ড সিবলিং, সিবলিং বলতে কি বোঝানো হয়? সিবলিং বলতে বোঝানো হয় ভাই বোন, ভাই অথবা বোন, ব্রাদার অর এ সিস্টার। জানি না ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। কোনো ধরনের ভুল যদি থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আমরা আসলে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব এবং শুদ্ধ উত্তর প্রথম কমেন্টসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের জন্য শুভ কামনা রইল। আপনাদের আগামীর প্রত্যেকটি পরীক্ষা হোক আপনার মনের মতো, প্রস্তুতি হোক আপনার মতো, এবং আপনার ইচ্ছে পূরণ হোক, আপনার স্বপ্ন পূরণ হোক, এই কামনায় স্বপ্নের স্কুলের আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।